ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে সরব হওয়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। ভারতীয় মিডিয়া একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো। আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনের পথে মির্জা ফখরুল। আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি বিএনপির। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ। আন্দোলনে নিহত ৫৫ জনের পরিবার পাচ্ছে অর্থ সহায়তা। ৫ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। এবং ভাড়াটিয়াদের হাতে খুন হয় ধানমন্ডিতে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক। জিম্মি করে টাকা আদায় ছিল উদ্দেশ্য। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাইম আবির এবং আমি ইসরাত মুক্তি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে 2টি মামলা করেছে তার পরিবার। নিহতের বাবা ও ভাইয়ের আলাদা করা মামলায় 147 জনকে আসামি করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলায় 39 জনকে গ্রেফতার করেছে পুলিশের মধ্যে 9 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের 4 দিন পর শুক্রবার রাতে বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত আসামি করা হয় 15 জনকে। এজাহারে উল্লেখ করা হয়, গত 26 নভেম্বর বেলা 11টার দিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুরকে কেন্দ্র করে ইসকনপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় আজেবাজে মন্তব্য করেন এবং আদালতে হট্টগোল করেন। তখন চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আসামিরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে দায়িত্বরত পুলিশের কাজে বাধা দেয়। এজাহারে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ইন্ধনে আসামিরা সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদী। চন্দন দাস মামলার 1 নম্বর আসামি। এছাড়া আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে সাইফুলের ভাই আরও একটি মামলা দায়ের করেছেন। ঘটনার ভিডিও ও স্থিরচিত্র দেখে আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে থানায় গিয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে উল্লেখ করেন এজাহারে। এর আগে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করে, যেখানে 77 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় 1400 জনকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, যেখানে 39 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের 9 জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত দাবি পুলিশের। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা যাতে প্রকৃতভাবে চিহ্নিত হয়, তাদের সংশ্লিষ্টতা যতটুকু সেটা সন্নিবেশিত হয়। প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, যাতে করে ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা আমাদের যতটুকু কর্তব্য রয়েছে সেটা আমরা উপস্থাপন করতে পারি। প্রতিটি মামলা গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে যাকে ঘিরে এই হত্যাকাণ্ড, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে নিহত পরিবারের পক্ষ থেকে করা মামলায় আসামি করা হয়নি। এখন চট্টগ্রাম। ভারতের মিডিয়ার ভূমিকা উল্লেখ করে বাংলাদেশের মিডিয়াকে সহায়ক ভূমিকা পালন করবার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় তিনি বলেন, ভারতীয় মিডিয়া এই মুহূর্তে যে ভূমিকা পালন করছে সেটি দুই দেশের বন্ধুত্বের পূর্ণের জন্য কোনোভাবেই সহায়ক ভূমিকা পালন করছে না। এ সময় তিনি আরও বলেন যে জাতীয় ঐক্য না থাকায় বিগত বছরগুলোতে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক কিছুই অর্জন করতে ব্যর্থ হয়েছে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে।
নির্বাচনের জন্য যা প্রয়োজন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে বাউফল ফাউন্ডেশন আয়োজিত গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, 15 বছর পর জনগণ সুষ্ঠু ভোট দেখতে পাবে। এর মাধ্যমেই যে দল ক্ষমতায় আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে। আগের চেয়ে সংখ্যালঘুরা ভালো আছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, প্রত্যেকে তার নিজ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। তাদের নিরাপত্তার দায়িত্ব সরকার নিয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন অভিযুক্ত হলে তাকে বিচারের আওতায় নেওয়া হবে। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে 1 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। 10 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 8:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এই সফরে বিএনপির মহাসচিব বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত 31 দফাও বাস্তবায়ন করবে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ব্যাংক লুটকারী ও জুলুম চালানোর সকল ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুতই এই সরকারকে সুষ্ঠু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সচিবালয়ে নাকি শেখ হাসিনার প্রেতাত্মারা আবার একত্রিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। রাজধানীর ধানমন্ডিতে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ হত্যার ঘটনায় যে 3 জন গ্রেফতার হয়েছে তার মধ্যে 2 জনে ছিলেন এই বাসার ভাড়াটিয়া, এবং ভাড়ার কারণে বিরোধ সূত্রপাত হয় এবং একই সাথে মোটা অঙ্কের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছিল এই খুনের অন্যতম লক্ষ্য। রাবি হোসেনের প্রতিবেদনে জানবো বিস্তারিত। গত 15 নভেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের ধানমন্ডির বাসায় ডাকাতি করতে আসে দুর্বৃত্তরা। তখন আব্দুর রশিদ ছিলেন তাহাজ্জুদের নামাজরত অবস্থায়। স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদের গলার স্বর্ণের হার ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তদের ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রশিদ। পরে তাকে হাসপাতালে নিলে তিনি মারা যান। এই ঘটনায় হাজারীবাগ থানায় মামলা করেন নিহতের চাচাতো ভাই। বাসার সিসিটিভি ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে 2 সপ্তাহ পর জড়িত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাইম, রিফাত ও শাওন। গ্রেপ্তারের পর পুলিশ জানায় আসামিদের 2 জন আব্দুর রশিদের বাসায় ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। 2 জন আগে থেকে ওইখানে থাকতো। এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই 2 জন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটে হিসেবে থাকতো। ভাড়াটে হিসেবে থাকার কারণে তাদেরকে চিনত এবং এদের সাথে, বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় নিয়ে, বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি।
জিম্মি করে টাকা আদায়ের উদ্দেশ্যেই তারা চিকিৎসক দম্পতির বাসায় যায় বলেও জানায় পুলিশ। 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার একে এম আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। এই 2 জন ছিল নাইম আর রিফাত। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব। গ্রেপ্তারের পর আসামিদের পাঠানো হয় ঢাকার আদালতে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ময়মনসিংহ বিভাগের 55 জন শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। দুপুরে নগরীর টাউন হল মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী মীর মাহবুবুর মুগ্ধ সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রত্যেক শহীদ পরিবারকে দেয়া হয় 5 লাখ টাকার চেক। আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। শনিবার সকালে অশ্রুঝরা চোখে অনুষ্ঠানে উপস্থিত হন গণঅভ্যুত্থানে শহীদ কিশোর জামান মিয়ার মা মিনারা বেগম। হাত ধরে তাকে আসনে বসান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় ছেলে হারানো বেদনায় স্নিগ্ধকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একইভাবে উপস্থিত হন রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত গফরগাঁওয়ের কামরুজ্জামানের স্ত্রী, কোলে 8 মাসের ছেলে গালিব আবরার। শিশুটি এখনও যেন খুঁজে ফেরে বাবার মুখ। পাশেই শহীদ হওয়া বড় ভাই শাহরিয়ার মতিনের ছবি বুকে নিয়ে অশ্রুসিক্ত ছোট বোন। এমন হাজারো টুকরো গল্পের খণ্ডচিত্রে ভারী হয় ময়মনসিংহের টাউন হল মিলনায়তন। বেদনাসিক্ত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান। আমার ওর মৃত্যুতে আমার সন্তান নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি, ওদের ভবিষ্যৎ নিয়ে। আল্লাহর করতে আমার ভূতের দুনিয়াতে গুলি করে লেগে গেছে। 19 বছর বয়সে একটা ছেলে, তার পিছনে কত শ্রম, কত সাধনা, কত কিছু। প্লে গ্রুপ থেকে লেখাপড়া করে এসএসসি পাস করছে সে 2024-এ, 5টা পরীক্ষা দিয়েছিল। অনেক মায়ের বুক খালি হয়েছে, তাদের সবার সন্তানের আমি বিচার চাই। শুরুতেই শহীদ পরিবারের কাছে স্বজন হারানোর স্মৃতিচারণ শোনেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে হতাহত প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলা হয়। 5ই আগস্টের পরে যারা দায়িত্ববানরা দায়িত্ব নিয়েছে বাংলাদেশে, তাদের উচিত যখন শপথ বাক্য পাঠ করবে ন্যূনতম একজন শহীদ পরিবারকে সামনে রেখে শপথ পাঠ্য বাক্য করা উচিত। তাহলে তারা বুঝতে পারবে যে কতটা ত্যাগের বিনিময়ে, কতটা দুঃখের বিনিময়ে তারা তাদের দায়িত্ব গ্রহণ করছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, এখনও শেখ হাসিনা ও তার দোসররা চেষ্টা করছে ছাত্রদের ব্যর্থ করতে। জানান, বেঁচে থাকলে শহীদ ও আহত পরিবারে কোনো শোকনের আঁচড় লাগতে দেয়া হবে না। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। ময়মনসিংহ বিভাগে মোট 93 জন শহীদ শনাক্ত করেছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে 55 জনের পরিবারের প্রত্যেককে 5 লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। বাকিদের পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তীতে অনুদানের চেক পৌঁছে দেয়া হবে বলে জানায় ফাউন্ডেশন। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ঠিকানা বদলায় প্রান্তিক মানুষের, ছাড়তে হয় পুরনো ভিটে। কিন্তু শহরমুখী সব মানুষের দুর্ভাগ্য পিছু ছাড়ে না, মেলে না নাগরিক সুযোগ সুবিধা। উন্নয়ন সংস্থাগুলো বলছে প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে জলবায়ু অভিঘাতগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে নিতে হবে কার্যকর নীতি। আর জানাচ্ছেন সাজিদ আরাফাত। রোজগারের এই শহরে নিত্যদিন কত মানুষের আসা যাওয়া, প্রান্ত থেকে কেন্দ্র অবিরাম ছুটে চলা। এ শহর স্বপ্ন দেখায় জীবিকার।
সেই টানে কারো মাথা গোজার ঠাঁই মেলে, কেউ বা আকাশকেই বানিয়ে নেন ছাদ। নগরে আসা মানুষদের একটা বড় অংশ দুর্যোগ কবলিত, যাদের অধিকাংশের বসত রাজধানীর বস্তিগুলোতে। নদীগ্রাসে ভেসে গেছে মাহমুদা আক্তারের সংসারের ভেলা। সব হারিয়ে রাজধানীর এই ঘরেই এখন 3 সন্তান নিয়ে কোনো মতে চলা। একসময় গৃহকর্মীর কাজ করলেও অসুস্থতায় তাও বন্ধ। রসুই ঘরে খাবারের যে জোগাড় যন্ত্র, তাতে স্পষ্ট দারিদ্র্যের ছাপ। একটা হয়েছে শ্বশুর বাড়ি আসছিল, এইটা ভাঙ্গার পরে আইছিলাম এই তুলি ভাঙ্গার পরে একবার আমরা ঢাকায় আইসে। আমার জামাই ঢাকা আপনার কাজ কাম করবো, হেয়ার পরে আর কি প্যারালাইসিস হয়ে মারা গেল। রাজধানীর বস্তিগুলোতে এমন হাজারো পরিবারের শেকড় ছেড়ে আসার গল্প কান পাতলেই শোনা যায়। এই শহরে জলবায়ু তহবিল নিয়ে ভারী ভারী আলাপ শোনা গেলেও তাদের জীবনমানে কোনো বদল আসে না। আমার বাপ মা সবার বাসায় লিয়ে আছে, বাঁশের কঞ্চি দিয়া ঠেক দিয়াতে পরে আমরা উঁচু উঠছি। উঠার পরে এই বন্যা দিয়া দেখে আমরা ডরে আয়া পড়ছি। বাবার বাড়ি দিতে দিলে, বাবার বাড়ি দিতে দিলে কেন পাই নাই কি আদেশ, মরে গেছে। এখন আমার ঘর নাই, এই বোনের ঘরে একটু ঘুমাই। ছোট বাচ্চাদের চলাফেরার মতো আমরা সেই পরিবেশ দিতে পারি না। আমরা যেটুকু জায়গার ভিতরে এখানে থাকি, সেটা একটা গৃহবন্দির মতো থাকি। জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে আসে। বিশ্বব্যাংকের একটি গবেষণা বলছে 2030 সাল নাগাদ অভিবাসন হটস্পট হতে পারে যে কয়েকটি শহর, তার অন্যতম এই রাজধানী ঢাকা। কিন্তু বসবাসের অনুপযোগী এই ঢাকা কতটা প্রস্তুত সেই চাপ সামাল দিতে? গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বন্যার কারণে সর্বোচ্চ 34% মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হন, 27% মানুষ নিঃস্ব হন নদী ভাঙনে। কেউ কিন্তু তার শিকড় থেকে সরে যেতে চায় না। যখন একেবারে শেষ সীমায় এসে পৌঁছায়, তখন সে বাধ্য হয় ওই এলাকা থেকে চলে আসবার জন্য। ওই এলাকা উপযোগী আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে চাই, তাহলে সে সেখানে টিকে থাকবে, সে যুদ্ধ করে হলেও টিকে থাকবে, কারণ সে জানে সেটাই তার আশ্রয়স্থল, সেটাই তার বেঁচে থাকবার একমাত্র জায়গা। ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট নিয়ে যে ডিসকোর্স, এখানে কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজিক বা রোডম্যাপ নাই। আমরা এই লোকগুলিকে ঢাকাতেই তারা ফাইনালি থাকবে। সুতরাং আমাদের দৃষ্টিতে সেটা হলো যে বাস্তুচ্যুতরা ঢাকায় আসা, এটা কোনোদিন সলিউশন হতে পারে না। গ্লোবাল রিপোর্ট অন ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের এক পরিসংখ্যান বলছে 2023 সালে দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 82 লাখ, যার মধ্যে পরিবেশগত দুর্যোগের কারণে বাস্তুচ্যুত প্রায় 29 লাখ মানুষ। বাংলাদেশে এই সংখ্যা 55,000। অন্যদিকে অভ্যন্তরীণ স্থানচ্যুতি ঘটেছে 37 লাখ মানুষের, যার মধ্যে দুর্যোগের প্রভাব পড়েছে 36 লাখ মানুষের ওপর। বাংলাদেশে স্থানচ্যুতির সংখ্যা সর্বোচ্চ প্রায় 18 লাখ। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, প্রান্তিক অঞ্চলে টেকসই উন্নয়ন আর সহায়তা বাড়ানোর মাধ্যমে বাস্তুচ্যুতদের ঝুঁকি কমানো জরুরি। তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, তারা টিকে থাকার জন্য তাদের একটা কন্টিনিউয়াস সাপোর্ট দরকার, অথবা তাদের অ্যাডাপ্টেশনের কথা যেটা বলছি, রেজিলিয়েন্সের কথা বলি, সেগুলোর জন্য একটা লং টার্ম পলিসি অথবা লং টার্ম ইন্টারভেনশন থাকা দরকার। সংকট নিরসনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সাথে খাপ খাওয়ানো ও জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন করতে কার্যকর নীতি, কৌশল ও অ্যাকশন প্ল্যান নির্ধারণে তাগিদ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নতুন যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী যুক্ত হল বাংলাদেশ নৌবাহিনীতে। খুলনা নেভাল বার্থে জাহাজটির কার্যক্রম উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই জাহাজটিতে যুক্ত হচ্ছে আধুনিক সব যুদ্ধ সরঞ্জাম। উদ্বোধনী আয়োজনে নৌবাহিনী প্রধান জানান, বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও সমুদ্রসীমা নিরাপত্তায় ভূমিকা রাখবে বানৌজা বিষখালী। হেলাল মোল্লার ছবিতে আরও জানাবেন রামিম চৌধুরী।
দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজ বনৌজা বিষখালী নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে। এর মধ্য দিয়ে দেশের জলসীমা সুরক্ষায় যোগ হলো নতুন মাত্রা। দেশের সমুদ্রসীমার নিরাপত্তার স্বার্থে বানানো যুদ্ধজাহাজ বনৌজা বিষখালীর উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং ফরমান তুলে দেন তিনি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই জাহাজটিতে রয়েছে একটি বাফার গান, 2টি হেভি মেশিন গান, মাইন লেইনিং রেল, অত্যাধুনিক সার্ভাইলেন্স রেডার, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম। নৌবাহিনী প্রধান বলেন, নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই জাহাজটি বাহিনীর সক্ষমতার আরেকটি মাইলফলক। নৌবহরে হেলিকপ্টার, টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য। তাই বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নৌপ্রধান। দীর্ঘ 53 বছরে নৌ সদস্যদের অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও ভালোবাসায় বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। বিষখালী নদীর নামে নামকৃত বনৌজা বিষখালী জাহাজটি 1978 সালে নৌবাহিনীতে যুক্ত করা হয়েছিল। তবে 36 বছর দেশের জলসীমায় কাজ করার পর 2014 সালে সেই জাহাজটি ডিকমিশন করা হয়। পরে 2019 সালের ডিসেম্বরে আবারও একই নামে নতুন করে জাহাজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় খুলনা শিপইয়ার্ডকে। পরে 2023 সালের নভেম্বরে নৌবাহিনীর হাতে জাহাজটি হস্তান্তর করা হয়। রামিম চৌধুরী, এখন, খুলনা। অর্থ পাচার বন্ধে স্থায়ী পদক্ষেপ নেবার কথা জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এদিকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে মন্ত্রণালয় ও যোগ্য নেতৃত্ব তৈরিতে বাণিজ্যিক সংগঠনের সংখ্যা কমানোর তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা। আর আর্থিক খাতে অনিয়মে জড়িত ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও। ঢাকা চেম্বারের সেমিনারে এমন দাবি ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত প্রতিবেদনে। গেল 15 বছরে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের আমল থেকে চাপে রয়েছে অর্থনীতি। অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর হয়ে পড়ে ব্যাংক খাত। ডলার ও জ্বালানি সংকটে কয়েক গুণ বেড়ে যায় উৎপাদন খরচ। বিপুল আশা নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও সুবাতাস আসেনি ব্যবসার পরিবেশে। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা এবং অগ্রাধিকার শীর্ষক একদিনের ব্যবসায়িক সম্মেলনে উঠে আসে ব্যবসার পরিবেশের নানা সংকট। অন্তর্বর্তী সরকারের গেল 3 মাসে এসব সমস্যার সমাধান না হলেও তা নিরূপণের পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোর দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। পাশাপাশি উৎপাদন ঠিক রাখতে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব উঠে আসে সম্মেলনে। প্রোডাকশন বন্ধ করা যাবে না। প্রোডাকশন বন্ধ করলে ওই যে নেতা নামবে রাস্তায়, মানুষ নামবে রাস্তায়, মার খাবে মালিক, এটা হবে না। বিকজ প্রোডাকশন যদি বন্ধ হয়, ব্যবসার জায়গা বন্ধ হয়ে যাবে, ব্যাংকের লোন কিন্তু শোধ করা যাবে না। এছাড়া আর্থিক খাতের গুরুত্বপূর্ণ ব্যাংক খাত নিয়ে শঙ্কার কথা জানান অধিকাংশ ব্যবসায়ী। এনবিআর এর সহযোগিতার আশা করেন তারা। ব্যাংকিং সেক্টরে নানা রকম ভাবে আমরা কিন্তু এই মুহূর্তে বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আমরা এক্সপোর্ট করে ডকুমেন্টস দিলে আমরা টাকা পাই না, এবং অনেক ফ্যাক্টরি যখন টাকা দিয়ে বেতন দিতে পারে না, এইটা একটা অন্যতম কারণ। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, বয়ে নিতে হচ্ছে কয়েক বছরের অনিয়মের জের, যা কাটিয়ে উঠে আর্থিক খাতের সংস্কারে নেওয়া হয়েছে দৃশ্যমান উদ্যোগ, যেখানে অর্থ পাচার বন্ধের স্থায়ী পদক্ষেপের কথা জানান অর্থ উপদেষ্টা। সংস্কার নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। সংস্কার, আমি মনে করি সংস্কার কথা বললাম, ইমিডিয়েট সংস্কার করতেই হবে। কারাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না। আর আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে বাণিজ্যিক সংগঠনের সংখ্যা কমানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনেরও দরকার নেই। টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কমায় ফেলানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কমায় ফেলানো উচিত। অনেকগুলো মন্ত্রণালয় মার্চ করে ফেলানো উচিত, রাইটলি সো। এবং রাইটলি সো যে আমার কাছে মনে হয় অ্যাসোসিয়েশনগুলোকেও মার্চ করা উচিত, তাহলে লিডারশিপ ইভলভ করবে। শিল্প কারখানার পরিবেশ অস্থিতিশীল করতে শ্রমিকদের একটি পক্ষ ভুল পথে পরিচালনা করছে এমন অভিযোগ করে তা নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
বিদ্যুৎ গতির অভিযানে ৮ বছর পর বিদ্রোহীদের দখলে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর 2/3 অঞ্চল। তুরস্কের সহায়তায় বিদ্রোহীদের পক্ষে অভিযানের নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আলেপ্পো পতন ঠেকাতে বশর আল আসাদের পক্ষ থেকে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া, যেখানে 3 দিনে নিহত হয়েছেন 4 শতাধিক বিদ্রোহী। এদিকে ইরানের অভিযোগ, সিরিয়াকে অস্থিতিশীল করার পেছনে দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি উত্তপ্ত মধ্যপ্রাচ্যে কিছুটা আশার সঞ্চার করেছিল, তবে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিরিয়ায়। 8 বছর পর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রবেশ করেছে বিদ্রোহীরা। ইতোমধ্যেই দখলে নেওয়া হয়েছে শহরটির 2/3 অঞ্চল। বিদ্যুৎ গতির এই অভিযান শুরু হয় গেল বুধবার, যার নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আলেপ্পো পতন ঠেকাতে বন্ধ করা হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর। এদিকে সিরিয়ার সরকারকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। গেল 3 দিনে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন 4 শতাধিক বিদ্রোহী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, শুক্রবারই আলেপ্পোতে বিমান হামলা চালানো হয়েছে 23 বার। শিগগিরই বাশার আল আসাদের বাহিনীকে সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সকে বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান। আলহামদুলিল্লাহ الريف الغربي بالكامل محرر تحت أيادي المجاهدين بالكامل. نقول لأخواننا في المحرر أنتم في أمان طالما في مجاهدين. 8 বছর আগে ইরান, রাশিয়া ও শিয়া মিলিশিয়াদের সহায়তায় আলেপ্পো দখল করে সরকারি বাহিনী। মস্কো ও তেহরানের দুর্বলতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় পর আবারও শহর পুনর্দখলের অভিযান চালানো হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। The government's allies, the axis of resistance, Iran, Hezbollah, are weakened because of the conflict with Israel. And finally, Russia, Syria's most important ally, they pulled their weapons, they experienced personnel to Ukraine. সিরিয়াকে অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া বলছে, বিদ্রোহীদের এই অভিযান সিরিয়ার সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশটিতে সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধারে দামেস্ক সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে মস্কো। 2011 সালে আরব বসন্তের সময় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পরবর্তীতে যা সুপার পাওয়ারদের ছায়াযুদ্ধে পরিণত হয়। বর্তমান সিরিয়া সরকারকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে সরকারকে উৎখাতে বিদ্রোহীরা সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের। দশকব্যাপী সিরিয়ার গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 3 লাখের বেশি বেসামরিক নাগরিক। নাফি আরমান মনন, এখন বিশ্ব। প্রায় 3 বছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতি নিয়ে অবস্থান পরিবর্তন করলেন ভ্লাদিমির জেলেনস্কি। দখলকৃত ভূখণ্ড মস্কোর কাছ থেকে ফেরত না নিয়ে যুদ্ধবিরতিতে আগ্রহী কিয়েভ। শুক্রবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধ করতে চাইলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডকে ন্যাটোর ছাতার নিচে নিয়ে আসতে হবে। রাশিয়া যেসব স্থান দখল করেছে, পরবর্তীতে সেগুলো কূটনৈতিক উপায়ে ফেরত নেবার কথা জানান তিনি। 2022 সালে ন্যাটো জোটে যোগ দেবার আনুষ্ঠানিক আবেদন জানায় ইউক্রেন। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট থেকে জানানো হয়, রাশিয়ার সঙ্গে সংঘাত নিরসন না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ প্রদান করা হবে না। এখন তো প্রশ্বাস করার আগে শিরোনামগুলো আরো একবার। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে সরব হওয়ার তাগিদ পররাষ্ট্র উপদেষ্টার। ভারতীয় মিডিয়া একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে লেগে পড়ল। আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডনের পথে মির্জা ফখরুল। আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি বিএনপির। ময়মনসিংহে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ। আন্দোলনে নিহত 55 জন পরিবার পাচ্ছেন অর্থ সহায়তা। 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই।
এবং রেস্টুরেন্ট করার টাকা জোগাড়ে বাড়িওয়ালার বাসায় ডাকাতি করতে গিয়ে ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসককে খুন, গ্রেপ্তার 3। এই ছিল এখন দুপুরের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।